বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের গণিত তৃতীয় বর্ষ অনার্স রিয়েল অ্যানালাইসিসের উপর ক্লাস দুটো হয়েছে অলরেডি। আজকে তৃতীয় লেকচার। আমাদের আজকের টপিক আজকের টপিক হচ্ছে টোপোলজি অফ রিয়েল লাইন অ্যান্ড সিকোয়েন্স, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারের শেষের অংশ এবং রিয়েল সিকোয়েন্সের প্রথম অংশ নিয়ে আমাদের আজকের ক্লাস। আমাদের দ্বিতীয় চ্যাপ্টার টোপোলজি অফ রিয়েল লাইনের উপর যে কাজ আমরা করেছিলাম তার ধারাবাহিকতা আজকে আমাদের তৃতীয় ক্লাস। আমরা ওপেন সেট, ওপেন সেট পড়িয়েছি, নেইবারহুড, ইন্টেরিয়র পয়েন্ট। আজকে আমরা পড়াবো ক্লোজ সেট। ক্লোজ সেট বলতে কী বুঝি? ক্লোজ সেট বুঝতে গেলে আগে আমাদের ওপেন সেট সম্পর্কে ধারণা থাকতে হবে। অলরেডি সেটা আমরা জেনেছি। তা প্রথমে আমরা বলছি let f not equal to phi is a subset of R, অর্থাৎ f is a non-empty subset of R. Then f is called closed set if and only if its complement f dash is equal to R minus f is closed. অর্থাৎ একটা সেটকে আমরা ওপেন সেট বলবো, একটা সেটকে আমরা ক্লোজ সেট বলবো যদি ওই সেটের কমপ্লিমেন্ট বা পূরক সেটটা ওপেন হয়। আমরা টোটাল সেটটা এটাকে যদি আমরা সেট অফ রিয়েল লাইন বলি, এই সেটটা হচ্ছে আমাদের এই সেটটা এফ। এই সেটটাকে আমরা ক্লোজ বলবো যদি এই সেট অর্থাৎ এফ ড্যাশ এফ ড্যাশটা এটা কি হবে? ওপেন হবে এফ ড্যাশ। তাহলে এফ ড্যাশ মানে এখানে হচ্ছে কত? এফ ড্যাশ হচ্ছে আমাদের আর মাইনাস এফ ইজ ইকাল টু, অর্থাৎ আর থেকে যদি আমরা এফ বাদ দেই তাহলে আমরা পাবো এফ কমপ্লিমেন্ট বা এফ ড্যাশ। আর থেকে যদি এফ কমপ্লিমেন্ট বাদ দেই তাহলে পাবো আমরা কত? এফ। তাহলে মূল কথা হচ্ছে আমরা একটা সেটকে ক্লোজ বলবো যদি ওই সেটের কমপ্লিমেন্টটা ওপেন হয়। ওই সেটের কমপ্লিমেন্টটা যদি ওপেন হয় তাহলে ওই সেটকে আমরা ক্লোজ সেট বলবো। আমাদের দ্বিতীয় আর একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে আমরা বলছি এফকে আমরা ক্লোজ সেট বলবো ইফ অ্যান্ড অনলি ইফ ইচ অফ ইটস লিমিট পয়েন্টস বিলংস টু এফ। অর্থাৎ একটা সেটের যে লিমিট পয়েন্ট পাওয়া যাবে সেই লিমিট পয়েন্টগুলো যদি সেটের সদস্য হয় তাহলে ওই সেটটাকে আমরা ক্লোজ সেট বলবো। বলছে কি ইফ ইচ অফ ইটস লিমিট পয়েন্ট বিলংস টু এফ, অর্থাৎ যতগুলো লিমিট পয়েন্ট পাওয়া যাবে সবগুলো যদি ওই এফ সেটের অন্তর্ভুক্ত হয় তখন ওই সেটকে আমরা বলবো ক্লোজ সেট। আমরা উদাহরণ দিই। যেমন এখানে একটা আমরা এক্সাম্পল নিয়েছি, চুজ করেছি দ্য সেট এস ইজ ইকুয়াল টু সেট অফ 0, হাফ, 1/3 ইজ এ ক্লোজ সেট। তা এখন এই কথা হলে এই সেটটাকে ক্লোজ সেট বলার কারণ কি? এখানে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, 0, হাফ, 1/3, 1/4। তো এখানে লক্ষ্য করি এই অংশ থেকে এটা হাফ, 1/3, 1/4, 1/5 এইভাবে মানটা ধীরে ধীরে ছোট হতে এটা প্রায় কোথায় যাবে? 0-র কাছাকাছি যাবে। গতদিন আমরা দেখেছিলাম এই মানটা ধীরে ধীরে ছোট হয়ে প্রায় 0-র কাছাকাছি চলে যাবে এবং এই জিরো সেটের সদস্য। আমরা লিমিট নিব, লিমিট নেওয়ার পর যদি দেখি যে বিন্দুটা লিমিট হলো সেটা যদি সেটের সদস্য হয় তখন আমরা ওই সেটটাকে ক্লোজ সেট বলবো। যেমন আমরা এখানে এটা তো ফিক্সড দেওয়া আছে, এর যদি আমরা লিমিট নেই তাহলে এর লিমিট হবে 0, আর ওই লিমিট পয়েন্টটা 0 সেটা এই সেটের অন্তর্ভুক্ত। এই কারণে আমরা এই সেটটাকে বলছি কি ক্লোজ সেট।
হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বইয়ের একটা তালিকা দিয়েছি, এটা অবশ্যই তোমরা দেখবা। আমরা এখানে আর একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। এখানে ঠিক খেয়াল করো, ঠিক সেম এক্সাম্পল। হ্যাঁ, এখানে আমাদের যেটা দেওয়া আছে 1/2 1/3 ইজ নট ক্লোজ। খেয়াল করো এটা ক্লোজ হলো না কেন? এটা ক্লোজ হলো না এই জন্য 1/2 1/3 1/4 এর যদি আমরা লিমিট নেই, সেই লিমিটের মানটা হবে 0। লিমিটের মানটা হবে 0, কিন্তু খেয়াল করি শিক্ষার্থীবৃন্দু, এই লিমিটের মানটা কিন্তু এই সেটের অন্তর্ভুক্ত না। যেহেতু লিমিটটা সেটের অন্তর্ভুক্ত না, তাহলে কাজেই আমরা এই সেটটাকে ক্লোজ সেট বলবো না। তাহলে আশা করি বোঝা গেল, মানে ক্লোজ সেট হতে গেলে অর্থাৎ যে লিমিট পয়েন্ট আমরা পাবো, লিমিট পয়েন্ট থাকবে এবং সেটা সেটের সদস্য হবে, তখন আমরা ওই সেটটাকে বলবো ক্লোজ সেট। আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। আমরা একটা ছোট্ট একটা থিওরাম চুজ করেছি। আমরা গতদিন যেমন ওপেন সেটের ক্ষেত্রে, এখানে আরেকটা আগে প্রথমে বলে নিই, আমাদের গতদিন ছিল ওপেন সেট, আজকে আমরা ক্লোজ সেট বলছি। ওপেন সেট আর ক্লোজ সেটের যে শর্তগুলো আমরা এখানে দেখতে পারবো। ওপেন সেটের ক্ষেত্রে দেখেছিলাম আমরা, ওপেন সেটের ক্ষেত্রে দেখেছিলাম ইউনিয়নের যে নেচার, এখানে ক্লোজ সেটের ক্ষেত্রে দেখব ইন্টারসেকশনের একই নেচার। আমরা বলেছিলাম ইউনিয়ন অফ টু ওপেন সেটস ইজ এ ওপেন সেট। এখানে আজকে আমরা বলছি দ্য ইন্টারসেকশন অফ টু ক্লোজ সেটস ইজ এ ক্লোজ সেট। অর্থাৎ দুটো ক্লোজ সেটকে যদি আমরা ইন্টারসেকশন করি, সেই সেটটাও একটা ক্লোজ সেট হবে। তা আমরা অলরেডি জেনেছি এ এবং বি দুটো ক্লোজ সেট ধরলাম, আমাদের প্রমাণ করতে হবে এই দুটো সেটের ইন্টারসেকশনও একটা ক্লোজ সেট হবে। আমরা প্রথমে জানি এ এবং বি যদি ক্লোজ সেট হয়, তাহলে তার কমপ্লিমেন্টটা কী হবে? ওপেন হবে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট আর ওপেন সেট। আমরা দেখেছি এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট যদি ওপেন হয়, তাহলে এই দুটো সেটের যদি আমরা ইউনিয়ন করি, তাহলে সে কী হবে? ওপেন হবে। তাহলে দেখো, সেটাও এই দুটো সেটের আমরা ইউনিয়ন করলাম। হ্যাঁ, এই দুটো সেটের ইউনিয়ন করলাম। এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ অ্যান ওপেন সেট। কারণ আমরা গতদিন দেখেছি দুটো ওপেন সেটের ইউনিয়ন করলে, ওপেন হয়। তাহলে যেহেতু এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ওপেন, তাহলে এই দুটোর ইউনিয়ন করলাম, তাহলে ওপেন হলো। আমরা এখানে ডি মর্গানসের সূত্র ব্যবহার করেছি, তোমাদের অবশ্যই জানা আছে। ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটাকে যদি আমরা ডি মর্গানস ব্যবহার করি, তাহলে লিখতে পারি ইন্টারসেকশন অফ এ ইন্টারসেকশন বি, এটার উপর কমপ্লিমেন্ট হয়ে গেল, এটা ডি মর্গানসের ল। তার মানে এই ফর্ম আর এই ফর্ম এক, শুধু আমরা কি ব্যবহার করলাম? এখানে ডি মর্গানস ব্যবহার করলাম। তাহলে এই সেটটা একটা ওপেন সেট। তাহলে আমরা কিছুক্ষণ আগে শিখলাম, এটা যদি ওপেন সেট হয়, তাহলে এর কমপ্লিমেন্টটা যদি আমরা তুলে দিই, তাহলে এই সেটটা কী হবে? ক্লোজ সেট হবে। তাহলে সেটাই ঘটেছে। তাহলে আমরা এখান থেকে শিখলাম দুটো ক্লোজ সেটের ইন্টারসেকশন করলে, দুটো এ এবং বি দুটো ক্লোজ সেট ছিল, তার ইন্টারসেকশনটাও একটা ক্লোজ সেট। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছি ইউনিয়ন এবং ইন্টারসেকশন। ওপেন সেটের ক্ষেত্রে আমরা ইউনিয়ন দেখেছিলাম, এবার ক্লোজ সেটের ক্ষেত্রে ইন্টারসেকশন দেখতে পাচ্ছি, একই ধরনের নেচার। আমরা দেখেছিলাম ইউনিয়ন অফ এনি আরবিটারি কালেকশন অফ ওপেন সেটস ইজ ওপেন। আমরা সেটাই বলছি, দ্য ইন্টারসেকশন অফ এনি আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেটস ইজ ক্লোজ। অর্থাৎ যে কোনো সংখ্যক ক্লোজ সেটের যদি আমরা ক্লোজ সেটের যদি ইন্টারসেকশন করি, সেটা 2টো হোক, 5টা হোক, 10টা হোক, বা n সংখ্যক হোক, সেই সংখ্যক সেটের যদি আমরা ইন্টারসেকশন করি, সেটা ক্লোজ সেট হবে। কিন্তু আবার দেখো পরের থিওরাম, দ্য ইউনিয়ন অফ এনি ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটস ইজ এ ক্লোজ সেট। যদি সেটটা ফাইনাইট সংখ্যক হয়, তাহলে ইউনিয়ন করলে সেটা ক্লোজ হবে। তার মানে আমরা ওপেন সেটের ক্ষেত্রে এটার উল্টা নেচার দেখেছি। এখানে ইউনিয়নের জায়গায় ছিল ইন্টারসেকশন, আর এখানে ইউনিয়ন চলে আসছে। ঠিক এই কথাটা আমরা এখন বলতে পারি, ফাইনাইট সংখ্যক ক্লোজ সেটের যদি ইউনিয়ন ক্লোজ হয়, তাহলে যে ইনফাইনাইট সংখ্যক ক্লোজ সেটের ইউনিয়ন করলে সেটা ক্লোজ হবে না। সেটা আমরা এখন এটাই আমরা দেখব। এটা দেখলে এই দুটো আমরা বুঝতে পারবো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতদিন আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, ঠিক একই ধরনের এক্সাম্পল এখানে আমরা চুজ করেছি। একটু খেয়াল করো, আমরা যে কোনো একটা সেট ধরেছি, লেট সেট অফ এফ এন সাচ দ্যাট এন বিলংস টু এন বি অ্যান আরবিটারি ফ্যামিলি অফ ক্লোজ সেটস। এটা একটা ক্লোজ সেটের
ফ্যামিলি বা ক্লাস, অর্থাৎ এফ এন ইজ ইকাল টু ক্লোজ ইন্টারভ্যাল, যেহেতু সেটটা ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস এন বাই এন প্লাস ওয়ান, এন বাই এন প্লাস ওয়ান, এন হলো ন্যাচারাল নাম্বার। তো আমরা এখন যে থিওরেমগুলো দেখলাম সেগুলোও আমরা এই এক্সাম্পলের সাহায্যে বুঝতে পারবো। দেখো এখানে আমরা এন যেহেতু ন্যাচারাল নাম্বার, এনের মান 1 2 3 4 5 বসিয়েছি। বসে দেখো এফ ওয়ানের মান আমরা পেলাম মাইনাস 1/2, 1/2, 2 বসালে 2/3, 2/3 মাইনাস 2/3 প্লাস 2/3, 3 বসালে মাইনাস 3/4, এটা পেয়ে যাচ্ছি। তো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা দেখলাম কিন্তু যে কোনো সংখ্যক ক্লোজ সেটের ইউনিয়ন করলে কি হয়? ক্লোজ হয় না। হ্যাঁ, কিন্তু ফাইনাল সংখ্যক ক্লোজ সেটের ইউনিয়ন করলে ক্লোজ হয়। আমরা যদি এই 4টা সেটের ইউনিয়ন করি তাহলে আমরা কি পাবো? আমরা প্রথমে যে 4টা সেট আছে এই 4টা সেটের ইউনিয়ন করি, দেখি কি পাওয়া যায়। প্রথমে দেখো আমাদের আছে মানটা আছে কত? মাইনাস হাফ থেকে, তাহলে আমরা 0, প্রথমে আছে মাইনাস হাফ থেকে প্লাস হাফ, মাইনাস হাফ এবং ক্লোজ ইন্টারভ্যাল, মাইনাস হাফ প্লাস হাফ, তারপরে আছে মাইনাস 2/3, মাইনাস হাফের থেকে ছোট, বাম দিকে যাবে। তারপর 2/3 হাফের চেয়ে বড়। তারপরে আছে আমাদের F3 মাইনাস 3/4, মাইনাস 3/4 মাইনাস 2/3 তে ছোট। থ্রি বাই ফোরটা 2/3 তে বড়। তাহলে আমরা যদি এইরকম চিন্তা করি তাহলে প্রথম সেটটা আমাদের এই F1, এটা আমাদের F2। তাহলে আমরা যদি চিন্তা করি, যদি বলি F1 এবং F2 ইউনিয়ন করলে কি হয়? এটাও পাওয়া যাবে, মানে F2 পাওয়া যাবে। আবার যদি আমরা এই অংশটা ইউনিয়ন করি তাহলে কিন্তু আমরা দেখো এই সেটের মধ্যে আমাদের সম্পূর্ণ সেটটাই আছে। আমাদের এই সেটের মধ্যে অর্থাৎ F3-র মধ্যে F1 এবং F2 দুইজনে আছে। অর্থাৎ আমরা কাজে এখানে বলতে পারি, এই 4টা সেটের যদি আমরা ইউনিয়ন করি, তাহলে কিন্তু আমরা এই সেটটা পাবো, F4 পাবো। F1 F2 মানে F4-এর মধ্যে F3-ও আছে, F2-ও আছে, F1-ও আছে। তার মানে 4টা ক্লোজ সেটের ইউনিয়ন করলে ক্লোজ হয়। অর্থাৎ যদি আমরা এখানে কে সংখ্যক অর্থাৎ ফাইনাল সংখ্যক সেটের ইউনিয়ন করি তাহলে কিন্তু একটা যে সেটটা পাওয়া যাচ্ছে সেটাও একটা ক্লোজ সেট। মানে আমরা এখান থেকে বুঝাতে চাচ্ছি ফাইনাল সংখ্যক ক্লোজ সেটের ইউনিয়ন করলে ক্লোজ হয়। কিন্তু আমরা যদি এই সেটটাকে ইনফাইনাইট পর্যন্ত যাই তাহলে সেটা ক্লোজ হয় না। এটাই আমাদের মূল ব্যাপার, বুঝতে হবে এইটুকু অংশই বেশি ভালোভাবে। তাহলে দেখো এখানে আমরা ইনফিনিটি পর্যন্ত নিয়ে আসি। তাহলে F1 ইউনিয়ন, F2 ইউনিয়ন, F3 ইউনিয়ন, ডট ডট F3 Fn ইউনিয়ন, ডট ডট দিয়েছি। মানটা বসালে কত হয়? এটা হ্যাঁ, এইভাবে চলতে থাকবে। কিন্তু দেখো যেটা মূল জিনিস সেটা হলো আমাদের এই রেজাল্টটা আমরা পেয়েছি কত? মাইনাস ওপেন ইন্টারভ্যাল মাইনাস 1 প্লাস 1। এটা কিভাবে হলো সেটাই আমাদের বোঝার ব্যাপার। এটা ওপেন হলো কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এর যে আমাদের দুটো অংশ ক্লোজ ইন্টারভ্যালে মাইনাস n বাই n প্লাস 1, n বাই n প্লাস 1, আমরা যদি এটার লিমিট নেই, আমি বলেছি আমরা সবসময় যদি এইরকম ইনফাইনিট পর্যন্ত পথ থাকে তাহলে আমাদের লিমিট ব্যবহার করতে হবে, ইনফিনিটি পর্যন্ত লিমিট ব্যবহার করতে হবে। আমরা এটা লিমিট নেই, এটা যদি লিমিট নিতে চাই n টেন্ডস টু ইনফিনিটি n বাই n প্লাস 1। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এখানে কিন্তু এই অবস্থায় কিন্তু লিমিট বসানো যাবে না। এই অবস্থায় যদি লিমিট বসাই উপরেও ইনফিনিটি আসবে, নিচেও ইনফিনিটি আসবে, তাহলে অসংজ্ঞায়িত হবে। আসলে কিন্তু তাই না। এরকম হলে আমাদের এটাকে কি করতে হবে? এনের সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেই পদ উপরের নিচে কমন নিতে হবে। উপরেরটা বড় পদটা কমন নিতে হবে, এনের বড় ঘাতের পদটা, নিচেও বড় ঘাতের পদটা কমন নিতে হবে। নেওয়ার পর তাহলে আমরা এখানে উপরেও n আছে, নিচেও n আছে, আমরা n কমন নিব। n কমন নিলে আমাদের হবে
n টেন্ডস টু ইনফিনিটি, উপরে হবে n, কমনটা কেটে যাবে, এইরকম হবে। এখন আমরা এটা যদি লিমিট নেই, এটা লিমিট নিলে আমরা এইরকম মান পাবো 1/1 প্লাস 0, অর্থাৎ 1/ইনফিনিটি। 1/ইনফিনিটি হলে 0, অর্থাৎ আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে দেখো 1 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি তাহলে এই অংশটার লিমিট হলো 1, যেহেতু এখানে মাইনাস আছে, এখানে -1, এটা হলো +1। এখন কথা হলো এটা ওপেন ইন্টারভ্যালে হলো কি কেন, আমি গত ক্লাসেও বলেছি, সেটা হলো লিমিটিং ভ্যালুটা সেটের সদস্য না। লিমিটিং ভ্যালুটা যেহেতু সেটের সদস্য না, এই জন্য এটা কোন ইন্টারভ্যাল হবে, ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল হলে প্রান্ত বিন্দুগুলো সেটের সদস্য হবে না, তার মানে এই জন্য এটা -1, এটা হলো আমাদের +1, এবং ইন্টারভ্যালটা হচ্ছে কোন ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল। আশা করি সবাই বুঝতে পেরেছো। গত ক্লাসেও আমি বলেছি যখন আমরা লিমিটিং ভ্যালু নিব সেটা সেটার অন্তর্ভুক্ত হবে না, সেই কারণে এটা ওপেন হয়ে গেল। তাহলে কাজে আমরা দেখলাম ইনফাইনাইট সংখ্যক ক্লোজ সেটের ইউনিয়ন করলে সে আর ক্লোজ থাকে না, সেটা ওপেন হয়ে যায়, অর্থাৎ ইজ নট এ ক্লোজ সেট। আশা করি এটা সবাই বুঝতে পেরেছ। আমরা এখন খুব একটা গুরুত্বপূর্ণ ডেফিনেশন দেখব। লিমিট পয়েন্ট, এটা অনেকগুলো নাম আছে, লিমিট পয়েন্টস, অ্যাকুমুলেশন পয়েন্টস, ক্লাস্টার পয়েন্টস, আরও নাম ছিল ড্রাইভ পয়েন্ট, কনডেনসেশন পয়েন্ট, আরও অনেক নাম আছে। এখন আমরা নামগুলো আমরা জানব, এবং এই লিমিট পয়েন্ট আমরা একটা নামই ব্যবহার করতে চাচ্ছি আপাতত। লিমিট পয়েন্ট বলতে কি বুঝি? প্রথমে আমরা বলছি কি, লেট A is a subset of R, then a point P belongs to R is called a limit point or an accumulation point, cluster point of A। তার মানে আমরা বলছি A একটা R এর সাবসেট দেওয়া আছে, P একটা রিয়েল নাম্বার দেওয়া আছে, এই রিয়েল নাম্বারটাকে আমরা A সেটের লিমিট পয়েন্ট বলতে চাচ্ছি। কখন বলবো? ইফ এভরি ওপেন সেট G containing P, মানে P কে কন্টেইন করে একটা ওপেন সেট G তৈরি করা হবে, যে কোনো ওপেন সেট G তৈরি করা হবে, সেই ওপেন সেট G কী করবে? কন্টেইনস অ্যাটলিস্ট 1 পয়েন্ট অফ A, সে এ সেটের কমপক্ষে একটা বিন্দুকে ধারণ করবে, আদার দেন P, অর্থাৎ পি বিন্দু ছাড়া এ সেটের অন্য পয়েন্টকে ধারণ করবে, অর্থাৎ দ্যাট ইজ G মাইনাস P, অর্থাৎ G সেট থেকে আমরা P বিন্দুটাকে বাদ দেওয়ার পর এ সেটের সাথে ইন্টারসেকশন করার পর যদি নট ইকুয়াল টু 5 হয়, অর্থাৎ নন এমটি হয়, তখন এই P বিন্দুকে বলা হবে এ সেটের লিমিট পয়েন্ট বা অ্যাকুমুলেশন পয়েন্ট। এটাকে আমরা একটু গ্রাফের সাহায্যে দেখি। সেট অফ রিয়েল নাম্বার আর, আমরা এখানে একটা যে কোনো একটা সাবসেট নেই, এই যে সাবসেট অফ আর, এখন বলা হচ্ছে P বিলংস টু আর, এখন পির অবস্থান কোথায়? পি যেহেতু রিয়েল নাম্বারের সদস্য, তাহলে পির অবস্থান এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। আমি আপাতত মনে করলাম পি বিন্দু এই জায়গায় আছে, পি বিন্দু এখানে আছে। এবার এখানে যেটা বলা হচ্ছে এভরি ওপেন সেট G কন্টেইনিং P, মানে P কে কন্টেইন করে বা P কে ধারণ করে একটা ওপেন সেট G তৈরি করতে হবে। এমনভাবে G তৈরি করব যেন ওই G সেটটা কমপক্ষে এ সেটের একটা বিন্দুকে ধারণ করে, আদার দেন P, মানে P ছাড়া বা P বিন্দু বাদে এ সেটের অন্য পয়েন্টকে ধারণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি P কে ধারণ করে একটা ওপেন সেট তৈরি করে এইভাবে, এইভাবে যদি একটা ওপেন সেট তৈরি করি, তাহলে খেয়াল করো, তাহলে এই যে সেটটা, নতুন সেটটা হলো
নতুন সেট জি, এখানে আমরা নতুন সেট জি তৈরি করলাম, কিন্তু এই জি সেটকে থেকে যদি আমরা পি বিন্দু বাদ দেই, জি সেট থেকে যদি পি বিন্দু বাদ দেই, তাহলে খেয়াল করো সে কিন্তু এ সেটের কোনো পয়েন্টকে ধারণ করে নাই। কিন্তু আমাদের এই জি সেটটা এমনভাবে তৈরি করতে হবে, পি বিন্দুকে ধারণ করে জি সেটটা এমনভাবে তৈরি করতে হবে যেন জি সেটটা এ সেটের পয়েন্টকেও ধারণ করে, আদার দেন পি বিন্দু ব্যতীত এ সেটের অন্য পয়েন্টকে ধারণ করে। আমি যদি এটাকে এইভাবে তৈরি করতাম, তাহলে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে এই পি বিন্দু যদি আমরা জি থেকে পি বিন্দু বাদ দেই, তাহলে কিন্তু এই জি সেটটা এ সেটের পয়েন্টকে ধারণ করেছে। এই অংশটা থেকেও খেয়াল করো, এই অংশটা এ সেটের মধ্যেও আছে, জির মধ্যেও আছে। এই জন্য আমরা কী করেছি, এখানে জি সেট থেকে পি বিন্দু বাদ দিয়েছি, তারপরে এ সেটের ইন্টারসেকশন দিয়েছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে যদি আমরা চিন্তা করি, এ সেটের মধ্যে 10টা বিন্দু আছে, 10টা পয়েন্ট আছে বা 10টা উপাদান আছে। আমরা সেই 10টা উপাদান থেকে যদি একটা উপাদান বাদ দেই, তাহলে জি সেটের মধ্যে কয়টা পয়েন্ট থাকে? 9টা পয়েন্ট থাকে বা 9টা উপাদান থাকে। ওই 9টা উপাদানের সাথে এ সেটের কমন থাকতে হবে, অর্থাৎ নট ইকুয়াল টু 5 মানে কমন থাকতে হবে। যদি কমন থাকে তাহলে আমরা বলবো পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। তখন আমরা বলবো পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, পিকে লিমিট পয়েন্ট বলবো। তো এটা গেল একভাবে। এখন আমরা তো বলেছি পি আর এর মধ্যে আছে। আমি বলেছিলাম কি পি এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। আমরা দেখলাম পি এ সেটের বাইরে আছে, বাইরে থেকেও সে লিমিট পয়েন্ট হয়। এইবার আমরা পি বিন্দুকে যদি এ সেটের ভিতরেই নিই, পিকে যদি আমরা এই জায়গায় চিন্তা করি, তাহলে এবারও আমরা যে কাজ করব সেটা পিকে কন্টেইন করে বা ধারণ করে একটা ওপেন সেট জি তৈরি করব। এই ওপেন সেট জি তৈরি করলাম, এই যে একটা ওপেন সেট, এটাই আমাদের জি সেট। এই সেটটাই হচ্ছে আমাদের, এই সেটটাই জি সেট। তা এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমি আগের কথার রেফারেন্স দিচ্ছি। জি সেটের মধ্যে 10টা পয়েন্ট আছে, 10টা থেকে আমি কয়টা বাদ দিলাম? একটা বাদ দিলাম। একটা পয়েন্ট বাদ দেওয়ার পর জি সেটের মধ্যে আরও 9টা পয়েন্ট থাকে, এবং ওই 9টা পয়েন্টই কিন্তু এ সেটের মধ্যে আছে। তার মানে এক্ষেত্রেও আমরা বলতে পারি এই দুটা সেটের ইন্টারসেকশন করলে নট ইকুয়াল টু 5। তার মানে আমরা বলতে চাই পি বিন্দুটা এ সেটের বাইরেও থাকতে পারে, পি বিন্দুটা এ সেটের ভেতরেও থাকতে পারে। যাই হোক, ভেতরে থাকুক বা বাইরে থাকুক, যেখানেই থাকুক না কেন, যদি সে এই শর্তটা মানে, জি থেকে পি বাদ দিতে হবে, তারপরে এ সেটের ইন্টারসেকশন করতে হবে। করার পর যদি এটা কমন পাওয়া যায়, নট ইকুয়াল টু 5 হয় মানে কোনো কমন পাওয়া যায়, তাহলে আমরা পি বিন্দুকে এ সেটে লিমিট পয়েন্ট বলবো, বা অ্যাকুমুলেশন পয়েন্ট বা ক্লাস্টার পয়েন্ট বলবো। হ্যাঁ, একইভাবে এটার একটা বিকল্প ডেফিনেশনও দেওয়া আছে। একই কথা, প্রথম কথাগুলো একই। কল এ লিমিট পয়েন্ট অফ এ ইফ অ্যান্ড অনলি ইফ এনি এপসিলন গ্রেটার দেন 0 সাজ দ্যাট। হ্যাঁ, খেয়াল করি এখানে যেটা জি সেট তৈরি করেছি সেটাকে আমরা এইভাবে ডিফাইন করেছি পি মাইনাস এপসিলন। অর্থাৎ এখানে এটা হলো পি বিন্দু, এটা হচ্ছে আমাদের পি মাইনাস এপসিলন, পি প্লাস এপসিলন। এই অংশটা থেকে আমরা এই বিন্দুটা বাদ দেব। বাদ দিলে যে সেটটা হলো সেই সেটটা আমরা আগেরটার ক্ষেত্রে বলেছিলাম জি সেট, আর এটাই হচ্ছে আমাদের পি মাইনাস এপসিলন, পি প্লাস এপসিলন, এবং এটা নট ইকুয়াল টু কী হবে? 5 হবে, সেম কথা। তাহলে এভাবেও এখানে আমরা বিস্তারিত লেগেছি, মানে অন্য নামগুলোও দিয়েছি, এখানে শুধু লিমিট পয়েন্ট নামটা ব্যবহার করেছি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছে, এবং খুবই একটা গুরুত্বপূর্ণ ডেফিনেশন। এটা খুবই আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিছুক্ষণ আগে ক্লোজ সেটের একটা ডেফিনেশন দিয়েছিলাম। আমি বলছিলাম কি দ্বিতীয় ডেফিনেশনটা, একটা সেটকে ক্লোজ সেট বলা হবে যদি সবগুলো লিমিট পয়েন্ট ওই সেটের অন্তর্ভুক্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে পি বিন্দু এইখানে ছিল, যখন পি বিন্দু যখন এ সেটের বাইরে ছিল, তখন কিন্তু আমি পি বিন্দুকেও এ সেটের লিমিট পয়েন্ট বলেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে পিকে কিন্তু এ সেটের অন্তর্ভুক্ত বলা যায় না। তাহলে পি বিন্দুর লিমিট পয়েন্ট আছে, একটা সেটের লিমিট পয়েন্ট আছে, কিন্তু সেই লিমিট পয়েন্টটা এ সেটের অন্তর্ভুক্ত না, তখন আমরা এ সেটকে ক্লোজ বলবো না। যেমন আমরা এখানে পি বিন্দুকে এই জায়গায় নিলাম, এবং পি বিন্দুটা এ সেটের লিমিট পয়েন্ট এবং পি বিন্দু এর অন্তর্ভুক্ত। তাহলে
পি বিন্দু লিমিট পয়েন্ট হতে হবে এবং পি বিন্দু এ সেটের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে এই শর্ত দুটো যদি মানে তাহলে আমরা বলবো এ সেটকে বলবো ক্লোজ সেট, যেটা আমরা ক্লোজ সেটের দ্বিতীয় ডেফিনেশনে দেখেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ থিওরাম আছে এবং এটা আমরা এত বড় থিওরাম, কাজে এখানে করার স্কোপ নেই। আমরা এটা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব। তার আগে থিওরামটার নাম আমরা দেখি, বলজানো-ভায়াস্ট্রাস থিওরাম। ভায়াস্ট্রাস নট ওয়েস্ট্রাস, বলজানো-ভায়াস্ট্রাস থিওরাম। এই থিওরামের বক্তব্য হচ্ছে বা স্টেটমেন্টটা হচ্ছে এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান লিমিট পয়েন্ট ইন আর। অর্থাৎ সেটা কী হতে হবে, সেটটা বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর। আর একটা আর তো সেট অফ রিয়েল নাম্বার আছে, তার একটা ইনফাইনাইট সাবসেট নিব এবং সেই ইনফাইনাইট সাবসেটটা কী হবে, বাউন্ডেড হবে। বাউন্ডেড হলে সেই সেটের মধ্যে কমপক্ষে একটা লিমিট পয়েন্ট থাকবে। এটা আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা সেটাই বলেছি, ডিসকাস দ্য এক্সিস্টেন্স অফ লিমিট পয়েন্ট অফ এস ইজ ইকাল টু সেট অফ 1/n সাচ দ্যাট n বিলংস টু n। অর্থাৎ এস একটা সেট যার সদস্য হচ্ছে 1/n, এন ন্যাচারাল নাম্বার। আমরা এটা বলজানো-ভায়াস্ট্রাস থিওরামের সাহায্যে এটাকে আমরা দেখব এর লিমিট পয়েন্ট আছে কি না। অলসো ভেরিফাই দ্য থিওরাম, এবং থিওরামটাকে আমরা একটু ভেরিফাই করব। প্রথমে দেখতে হবে বলজানো-ভায়াস্ট্রাস থিওরামের মাধ্যমে আমরা লিমিট পয়েন্ট যদি পেতে চাই তাহলে আমাদেরকে সেটটা কী হতে হবে, বাউন্ডেড হতে হবে। এটা এখানে প্রথমে কিন্তু হচ্ছে বাউন্ডেড ইনফাইনাইট সেট হতে হবে। তাহলে আমরা সেটা একটু লক্ষ্য করি। এস ইজিক্যাল টু এটা দেওয়া আছে, আমরা এর আগেও এটাকে এক্সপ্যান্ড করেছি, এখানেও করলাম। এনের মান 1 2 3 বসালে 1 হাফ 1/3 1/4 চলবে, এবং যা অবশ্যই আর এর সাবসেট, এখানে বলা আছে একটা সাবসেট হতে হবে। এটাও তো একটা ইনফাইনাইট সেট এবং আর এর সাবসেট। এখন দ্বিতীয়ত দেখব এটা বাউন্ডেড কিনা। হেয়ার এস ইজ অ্যান ইনফাইনাইট সেট অ্যান্ড লক্ষ্য করে এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম এর লিমিট পয়েন্টটা হচ্ছে 0। হ্যাঁ, আমরা একই এক্সাম্পল একাধিক ক্ষেত্রে ব্যবহার করছি। এখানে যেমন আমাদের দেওয়া আছে, এটাকে এক্সপ্যান্ড করলো 1 হাফ 1/3। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 সেটের মধ্যে আছে, 1 যেহেতু সেটের সদস্য তাহলে এটা ইকুয়াল হবে। আর এর লিমিট পয়েন্ট যেটা হবে, লিমিট পয়েন্ট, কারণ হাফ 1/3 1/4 এই মানটা ধীরে ধীরে ছোটো হতে হতে প্রায় 0-এর কাছাকাছি যাবে। কাজে লিমিট পয়েন্টটা হচ্ছে 0। যেহেতু সেটার অন্তর্ভুক্ত না, আমি এর আগেও বলেছি একাধিকবার, তাহলে কাজে আমরা বলতে পারি 0 লেস দেন, আমরা জেনারেল পয়েন্টটাকে যদি x ধরি, 0 লেস দেন x লেস দেন ইকুয়াল টু 1, কারণ 1টা কিন্তু সেটের সদস্য। তাহলে আমরা বলতে পারি এই সেটের আপার বাউন্ড, এই সেটের আপার বাউন্ড 1 এবং লোয়ার বাউন্ড 0। যেহেতু সেটের আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড আছে, কাজে আমরা বলতে পারি এই সেটটা একটা বাউন্ডেড সেট। তাহলে বলজানো-ভায়াস্ট্রাস থিওরাম অনুযায়ী সেটটা ইনফাইনাইট সাবসেট হলো এবং দ্বিতীয়ত সে একটা বাউন্ডেড সেট হলো। তাহলে কাজে আমরা বলবো সো এস ইজ এ বাউন্ডেড ইনফাইনাইট সেট। তাহলে দুটো শর্তই মানলো, তাহলে আমরা বলতে পারি বলজানো-ভায়াস্ট্রাস থিওরাম অনুযায়ী বলতে পারি এস সেটের লিমিট পয়েন্ট আছে। দাস বাই বলজানো-ভায়াস্ট্রাস থিওরাম এস হ্যাজ এ লিমিট পয়েন্ট, তাহলে এস সেটে লিমিট পয়েন্ট আছে। এরপরে আমরা দ্বিতীয় অংশ দেখি, ভেরিফিকেশন। এবার আমরা এটা একটু ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য আমি দ্বিতীয় ক্লাসে আমরা সেকেন্ড লেকচারে আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার সম্পর্কে বলেছিলাম। ঠিক ওই সূত্রটা আমরা এখানে ব্যবহার করতে চাচ্ছি। বাই আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বারস উই হ্যাভ ফর এনি এপসিলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট m বিলংস টু n সাচ দ্যাট, ওখানে সূত্রটা ছিল এইরকম, এক্স ওয়াই গ্রেটার দেন 0 ছিল, তারপরে ছিল দেয়ার এক্সিস্ট n বিলংস টু ন্যাচারাল নাম্বার n ছিল। তা আমরা এই সূত্রটা, এটা হচ্ছে আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বারস, এর সাথে কম্পেয়ার করি। আমরা এখানে এক্সের পরিবর্তে ধরেছি, এক্সের পরিবর্তে ব্যবহার করেছি এপসিলন ব্যবহার করেছি, আর এনের পরিবর্তে এখানে ব্যবহার করেছি এম। তাহলে এম এপসিলন তাহলে গ্রেটার দেন, তাহলে এই শর্ত মানলে, এই শর্ত যদি মানে তাহলে সূত্রটা হয় কত, সূত্রটা আমাদের ছিল এন এক্স গ্রেটার দেন ওয়াই।
তাহলে সূত্রটা ছিল এম এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে আমরা সেটাই লিখলাম এম এপসিলন গ্রেটার দেন, হ্যাঁ এখানে আমরা ওয়াই যেটা এখানে আমাদের যেটা ছিল মূল থিওরামে সেটা এখানে আমরা 1 ধরেছি। 1 অবশ্যই একটা রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে আমরা এটাই লিখলাম। এখান থেকে আমরা যে কাজটা করলাম সেটা দেখো এম এপসিলন গ্রেটার দেন 1, এটাকে উল্টালাম 1/এপসিলন লেস দেন 1/m লেস দেন এপসিলন। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করি এপসিলন যেহেতু গ্রেটার দেন 0, তাহলে মাইনাস করলে এটা হবে মাইনাস এপসিলন লেস দেন 0, তাহলে মাইনাস এপসিলন লেস দেন 0 লেস দেন 1/m, কারণ m যেহেতু ন্যাচারাল নাম্বার 1/m অবশ্যই একটা পজিটিভ সংখ্যা, হ্যাঁ এমটা 1/m পজিটিভ সংখ্যা, তাহলে কাজেই সেটা 0 চেয়ে কী হবে বড় হবে, আর 1/m তো লেস দেন এপসিলন দেওয়াই আছে। তাহলে আমরা বলতে পারি 1/mটা মাইনাস এপসিলন এবং প্লাস এপসিলনের মাঝে আছে। তাহলে আমরা বলতে পারি 1/m বিলংস টু মাইনাস এপসিলন প্লাস এপসিলন, অর্থাৎ এটাকে আমরা আবার লিখেছি আমাদের লিমিট পয়েন্ট বের করার জন্য 1/m বিলংস টু দুইটার সাথে 0 যোগ করলে একই থাকে, কোনো পরিবর্তন হয় না। আমরা এটা পেয়ে গেলাম। এখন আমাদের যে সূত্র ছিল আমরা যেটা এর আগে ডেফিনিশনে দেখেছি, এই সূত্রটা ছিল কি x মাইনাস এপসিলন x প্লাস এপসিলন মাইনাস এক্স ইন্টারসেকশন, আমরা যে সেটটা ব্যবহার করেছিলাম এস, এটা নট ইকুয়াল টু কী হবে, এটা নট ইকুয়াল টু ফাই হতে হবে। তখন আমরা বলছিলাম কি এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ দিস সেট। হ্যাঁ, তাহলে এখন দেখি আমরা এখানে আমরা এটার সাথে যদি কম্পেয়ার করি, এখানে এক্সের জায়গায় আছে আমাদের 0, এক্সের জায়গায় আছে 0 আর এপসিলন তো আছেই। হ্যাঁ, এখন আমরা পরীক্ষা করব এই শর্ত সে মানে কিনা। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, ইন্টারসেকশন এস নট ইকুয়াল টু ফাই। হ্যাঁ, খেয়াল করি এস মানে কিন্তু ছিল আমাদের, এস কত ছিল, এস ছিল আমাদের 1/2 1/3 এইভাবে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এটার আমাদের এটা কত পর্যন্ত পেয়েছি আমরা, প্রায় 0-এর কাছাকাছি। তাহলে এটার যদি আমরা চিত্র আঁকি, হ্যাঁ এটা যদি আমরা চিত্র আঁকি তাহলে খেয়াল করো, হ্যাঁ এটা চিত্র আঁকলে খেয়াল করো, এখানে আমরা এই বিন্দুটাকে 0 ধরলাম। হ্যাঁ খেয়াল করো, আমাদের যে এস সেটটা ছিল 1 থেকে কত পর্যন্ত, প্রায় 0-এর কাছাকাছি। যেহেতু 0টার কাছাকাছি মানে 0টা সেটের অন্তর্ভুক্ত হবে না, কাজে আমরা এটাকে ওপেন ইন্টারভ্যাল হিসেবে দিব। আর এটা সবচেয়ে বড় মান কত, 1। আমি যদি এটাকে 1 ধরি, তাহলে এই সেটটা হচ্ছে আমাদের এস সেট। হ্যাঁ, এখন শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এই মানটা কত, এই মানটা হচ্ছে 0 মাইনাস এপসিলন। তাহলে 0-এর সাথে যদি কোনো কিছু বাদ দিই, এপসিলন তো পজিটিভ সংখ্যা, লেখা আছে এপসিলন গ্রেটার দেন 0, এপসিলন যেহেতু পজিটিভ সংখ্যা, তাহলে কাজে 0 মাইনাস এপসিলন, তাহলে সেটা 0-এর বাম দিকে যাবে, অর্থাৎ এই দিকে আসবে। হ্যাঁ, আবার 0 প্লাস এপসিলন, তাহলে 0 থেকে এটা মানটা বড়, তাহলে এটা ডান দিকে যাবে। তা এই সেটটা হচ্ছে আমাদের, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এই সেটটা হচ্ছে আমাদের জি সেট। তাহলে এখন আমরা এস সেট এবং জি সেটের মধ্যে, তাহলে জি সেটের এই বিন্দুটাকে যদি বাদ দেই, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে আমাদের পি বিন্দু, এই বিন্দুটাকে যদি আমরা বাদ দেই, তাহলে কিন্তু দেখো এসের সাথে, এসের এই অংশটার সাথে জি এর অংশের কমন থাকে, কাজে আমরা বলবো দাস জি ইজ দ্য, কাজে আমরা বলতে পারবো এখান থেকে বলবো দাস 0 ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট অফ এস, হেন্স দ্য বলজানো-ভাস্টার্স থিওরেম ইজ ভেরিফাইড। আশা করি সবাই বুঝতে পেরেছ। তুমি যদি এই কাঠামোটা ফলো করো, তাহলে এই ধরনের প্রবলেম তুমি সলভ করতে পারবে। এই হলো মোটামুটি আমরা দ্বিতীয় চ্যাপ্টার একটু ধারণা দিলাম, মোটামুটি সব কিছুই দেওয়া সম্ভব হলো না, তবে এগুলো যদি তোমরা ফলো করো তাহলে আশা করি অন্যান্যগুলো তোমরা নিজেরাই অনেকটাই বুঝতে পারবা।
হ্যাঁ, আমাদের চ্যাপ্টার 3 রিয়েল সিকোয়েন্স, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। হ্যাঁ, আমরা আগে দেখলাম আগের যে প্রবলেম, আগে যে 2টা চ্যাপ্টার পড়ানো হলো সেখানে কিন্তু খুব অঙ্ক খুব বেশি নেই, কিন্তু এই চ্যাপ্টারে অনেক তোমার প্রবলেম আছে। রিয়েল সিকোয়েন্স বলতে আমরা কি বুঝি? শিক্ষার্থীবৃন্দ, সিকোয়েন্স মানে আমরা এমনি নর্মালি জানি সিকোয়েন্স মানে ক্রম। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু যখন ধারাবাহিকভাবে চলে, আমরা যেমন বলি সংখ্যা 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পর 4, 5, 6, 7 এইভাবে যদি ধারাবাহিকভাবে চলে তাহলে আমরা সাধারণভাবে এটাকে সিকোয়েন্স বলি। কিন্তু ম্যাথমেটিক্সে সিকোয়েন্স বলতে শুধু এগুলোই বোঝায় না। সিকোয়েন্স মানে হচ্ছে আমাদের একটা ফাংশন। সিকোয়েন্স ইজ এ ফাংশন whose domain is the set of natural number and whose codomain is the range of real numbers. হ্যাঁ, অর্থাৎ একটা সিকোয়েন্স আমরা তাকে বলবো একটা ফাংশনের ডোমেনটা হবে ন্যাচারাল নাম্বার, আর রেঞ্জ বা কোডোমেনটা হবে রিয়েল নাম্বার, অথবা যদি আমরা রেঞ্জ দিয়ে বলি রেঞ্জ ইজ এ সাবসেট অফ ন্যাচারাল নাম্বার আর। অর্থাৎ তোমরা এই ধরনের ফাংশনে এই ধরনের নোটেশন দেখেছো। আমরা যদি এইরকম নোটেশন ব্যবহার করি তাহলে আমরা বলবো এফ ইজ এ ফাংশন ফ্রম এক্স টু ওয়াই, অর্থাৎ এক্সকে বলা হয় ডোমেন আর ওয়াইকে বলা হয় কোডোমেন। তার মানে আমরা যে সিকোয়েন্সটা ব্যবহার করব ঠিক এই একইভাবে আমরা এখানে এফ ব্যবহার করতে পারি। আমরা এফ ব্যবহার না করে আমরা অন্য একটা ফাংশন ব্যবহার করেছি, ইউ ব্যবহার করেছি। ইউ ফ্রম, যেহেতু ডোমেনটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার আর কোডোমেনটা হচ্ছে আমাদের সেট অফ রিয়েল নাম্বার। তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু এই নোটেশনটা ব্যবহার করে অভ্যস্ত, আর এটাকে তুমি এইভাবে লিখেছিলা ফাংশন এফ অফ এক্স ইজিক্যাল টু কত লিখেছিলা, ওয়াই লিখেছিলা। হ্যাঁ, আমরা ঠিক এইরকম ফর্মুলা লিখতে চাই। এখানে এক্স কিন্তু এই স্মল এক্স কিন্তু এই সেটে ডোমেনের সদস্য। তাহলে এখানে আমরা ডোমেনের একটা সদস্য নিব, সেই ডোমেনের সদস্যটাকে আমরা স্মল এন হিসাবে ব্যবহার করব। আর এখানে যেমন আমি লিখেছিলাম ওয়াই কিন্তু ওয়াই সেটের সদস্য, অর্থাৎ ওয়াইটা হচ্ছে আমাদের ইমেজ, অর্থাৎ চিত্র বা ছবি বা সবগুলো ইমেজকে একসাথে আমরা বলবো রেঞ্জ। হ্যাঁ, অর্থাৎ ইউএন ইজিক্যাল টু সেই রেঞ্জটাকে আমরা লিখব ইউএন দ্বারা। এই রেঞ্জকে আমরা ইউএন দ্বারা লিখব, যেখানে এন হলো ন্যাচারাল নাম্বার। এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রে, এখানে দেখা যাচ্ছে এটা যদি আমরা গাণিতিকভাবে অর্থাৎ সিম্বলিক্যালি বা সাংকেতিকভাবে প্রকাশ করি তাহলে লিখবো, পড়তে হবে এইভাবে, ইউ ইজ এ ফাংশন ফ্রম এন টু আর, যেটাকে আমরা লিখবো ইউ অফ এন ইজিক্যাল টু কত ইউএন, এন হলো ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে আমরা একটা যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এনের সদস্যগুলো 1, 2, 3 আপ টু এন এভাবে চলবে। আর এনের মান যদি আমরা 1 বসাই তাহলে এনের মান 1 বসালে u1 পাবো, 2 বসালে u2 পাবো, n বসালে un পাবো। তাহলে এই যে এখানে যে এনের যে সদস্যগুলা, তাহলে এই এস সেটটাকে বলা হবে ডোমেন আর এই সেটটাকে বলা হবে কোডোমেন। আর 1-এর জন্য যে মানটা পাবো সেটা হচ্ছে u1, 2-র জন্য u2। আর এই মানগুলোকে আমরা প্রত্যেকটাকে আলাদাভাবে ইমেজ বলবো, আর সবগুলোকে ইমেজকে আমরা একসঙ্গে বলবো রেঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে, আমাদের নির্ধারিত সময় শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছে কিছুটা হলেও। সবাই একটু প্র্যাকটিস করবে, তাহলে আরও ভালো বুঝতে পারবা। এর পরবর্তীতে আমরা সিকোয়েন্সেরই আমরা ক্লাস নিব। সবাই সে পর্যন্ত সবাই ভালো থাকো, এই প্রত্যাশা রাখে শেষ করছি। আল্লাহ হাফেজ।